বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। নমস্কার, আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালায় বন্ধু শুনবেন সেলফ হেল্প গ্রুপ স্কিল ডেভেলপমেন্ট, এই নিয়ে আলোচনা। আজকের বক্তা প্রফেসর ডক্টর অনু লীনা মান্না। সাক্ষাৎকার নিয়েছে RJ শ্রবণা। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টির নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক।
এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা, সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার বন্ধু, ম্যাটিক্স কৃষি পাঠশালার আরও একটি নতুন পর্বে সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধু শুনবেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের বিষয় এম্পাওয়ারিং ওমেন ফার্মার্স, টেকনোলজি অ্যান্ড মেকানাইজেশন, অর্থাৎ নারী কৃষকদের ক্ষমতায়ন, প্রযুক্তি ও যান্ত্রিকীকরণ। আজ আমাদের সঙ্গে এই আলোচনায় উপস্থিত রয়েছেন বক্তা হিসেবে অনুলীনা ম্যাডাম। অনুলীনা দি, আবারও স্বাগত জানাই। বেশ অনেকগুলো দিন হয়ে গেল এখানে আসা। হ্যাঁ, তো সেলফ হেল্প গ্রুপ নিয়ে আমরা শুনেছি আপনার কাছ থেকে এর আগেও। তাদেরকে নিজস্ব একটা শিল্পে দক্ষ করা, আচ্ছা, যে কোনো একটা শিল্পে দক্ষ করা, এবং সেটা কিন্তু একমুখী শিল্প নয়, আচ্ছা। একমুখী শিল্প নয়, যে সমস্ত অভাবগুলো তাদের
আয়ের ক্ষেত্রে ছিল, যেটা আমরা আগে আলোচনা করেছি যে আর্থসামাজিক দিক দিয়ে আমাদের একমুখী আয়কেই আমরা দেখে থাকি, ধরে থাকি। উপার্জন বলতে যেটা বুঝি, কৃষিভিত্তিক উপার্জন হোক বা অন্য উপার্জন হোক, সেটা কিন্তু শুধুমাত্র চাষ করলাম, চাষের ফসল নিলাম এবং সেটা বিক্রি করলাম, নিজের জন্য যতটুকু থাকলো রেখে দিলাম, সেটা কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে যথেষ্ট নয়। তার জন্য করতে হবে কৃষি সহায়ক দিকগুলোকে উন্মোচিত করতে হবে। কৃষি সহায়ক মানে আমি কৃষির সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারি, নাও থাকতে পারি, কিন্তু তার যে প্রোডাক্ট মানে কৃষি থেকে যে জিনিস আমরা পাচ্ছি সেখান থেকে নতুন নতুন জিনিস তৈরি করে সেটাকে যদি আমরা মূল্যায়ন করে বাজার দরে তাকে নিয়ে আসতে পারি, তাহলে সেটার একটি অন্যরকম গুরুত্ব রয়েছে। এবং সেক্ষেত্রে সেলফ হেল্প গ্রুপের একটা গুরুত্ব রয়েছে, কারণ চাষিদের পক্ষে সরাসরিভাবে সেগুলো করা সম্ভব নয়। একটা সাংগঠনিক যদি ব্যবস্থা না থাকে তাহলেও সম্ভব নয়। তাহলে স্বসহায়ক গোষ্ঠীগুলোকে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমরা যদি এভাবে তাদেরকে পরিচালনা করি বা তাদেরকে তাদের স্কিল ডেভেলপমেন্টে গ্রোথের ক্ষেত্রে আমরা যদি সাহায্য করি, তাহলে কিন্তু রুরাল ডেভেলপমেন্ট বা যেটা হচ্ছে যে আমাদের গ্রামীণ অর্থনৈতিক যে উন্নয়ন এবং টেকসই জীবন ও জীবিকার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ক্ষমতায়ন, সেক্ষেত্রে কিন্তু আমরা অগ্রগতির দিকে এগিয়ে যাব। বেশ বেশ। আচ্ছা, এই স্কিল ডেভেলপমেন্ট আমরা ঠিক কি ভাবে করতে পারি সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে? এটার কিন্তু একটা খুব বড় মানে অনেকটা বড় জায়গা রয়েছে। যেমন ধরুন আমাদের হচ্ছে যে প্রথম জিনিসটাই যেটা স্কিল ডেভেলপমেন্টের প্রথম জায়গাটা হচ্ছে ভোকেশনাল স্কিল। আচ্ছা, ভোকেশনাল স্কিল মানে কি? ভোকেশনাল স্কিল মানে মাটির কাজ করে অনেকেই, একজনই গ্রামে একজনই কুমোর, আচ্ছা, ঠিক আছে, সে কিন্তু সেলফ হেল্প গ্রুপে যদি তার কিছুটা দান করতে ইনপুট দিতে পারে, সে যদি কিছুটা শিক্ষা দিতে পারে, আমরা ছোটখাটো জিনিস মানে আমাদের অনেকজনকে পাওয়া যায় এখন প্রচুর। আমরা মানে যেগুলো ন্যাচারাল জিনিস মানে মাটির জিনিস এই সমস্ত দিকে ঝুঁকছি আস্তে আস্তে। বিয়ে বাড়িতে খাবার দাবারের প্লেট থেকে শুরু করে সবকিছু, ইভিন গয়নাগাটিও সবকিছু। তো মহিলাদের যদি এ ব্যাপারে একটু মানে এই ব্যাপারে শিক্ষা দেওয়া যায়, তাহলে তারা হ্যান্ডিক্রাফটের বিজনেস করতে পারে। এবং সেইটা কিন্তু পরিচালনা করবে কে না, আমার সেলফ হেল্প গ্রুপ। তার মানে ট্রেনিংটা হবে একজন ইকুইপড পারসন দিয়ে, যে হচ্ছে যে ওই ব্যাপারে দক্ষ, কিন্তু হচ্ছে যে আমাদের উপকারিত হবে গোটা গ্রামের কিন্তু একটা উন্নয়নের ক্ষেত্রে, মানে ওই গ্রামেই সে ওরকম ভাবেই ইনকাম করছে। এবং বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জিনিস পেয়ে থাকি, যেমন ধরুন কোথাও পাট চাষ হয়, তো সেখান থেকে শুধু পাট বিক্রি না করে পাটের যদি আমরা ছোটোখাটো জিনিস হ্যান্ডিক্রাফট তৈরি করতে পারি, এবং সেটা এখন তো মোবাইল প্রত্যেকটি ঘরে ঘরে, তো অনলাইনের মাধ্যমে হোক, এক্সিবিশনের মাধ্যমে হোক, আমি যদি একটা আমার বুটিক তৈরি করতে পারি, এইগুলো হচ্ছে যে ট্রেনিং। কিন্তু এই ট্রেনিংগুলো দেওয়ার জন্য আমাদের শুধুমাত্র যে ভোকেশনাল ট্রেনিং দিতে হবে তা নয়। যেমন টেলারিং সিস্টেম হতে পারে, পটারি মানে এই যে মাটির জিনিস তৈরি, হ্যান্ডিক্রাফট তৈরি, এগুলো তো হতেই পারে। তার সঙ্গে সঙ্গে যেটা হতে পারে আমাদের হচ্ছে ফুড প্রসেসিং। ফুড প্রসেসিং মানে কি, এই যে পুজো পার্বণের দিনে চালগুলো আমরা আমরা ওই ব্র্যান্ডের চালগুলোর প্রচলনটা কমিয়ে দিয়ে যদি আমরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে, আগে অনেক টাইম থাকতো, মা জেঠিমাদের ঘরেই বানানো হতো, এখন সবাই রেডিমেড কেনে, একদম রেডিমেড যদি আমরা চালগুলো পাই সারা বছর, তাহলে খুব সুবিধে হয়। তো এইগুলো যদি সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে গ্রামীণ মহিলারাই একটা সংস্থা করে করেন, তাহলে কিন্তু এখান থেকে প্রচুর ইনকাম বা আয়ের রাস্তা, তাদের আয় অনেক বেশি। এবং এটা কিন্তু সবাই জানে না, কিন্তু স্কিল ডেভেলপমেন্টটা যারা ইকুইপড মানে যারা দক্ষ, তাদের মাধ্যমে যদি এটা শিক্ষাটা দেওয়া যায়, তাহলে এটা আরো উপকারের দিকে যায়। এবং সেলফ হেল্প গ্রুপ এটা গোটাটাকে পরিচালনা করে এবং তারাও নিজেরাও দক্ষ হয় কোনো নির্দিষ্ট দক্ষ অভিভাবকের মাধ্যমে, এবং তারা পরবর্তী যে গ্রামের সদস্য আছে তারা একটা টিম তৈরি করে তাদেরকেও দক্ষ করে। এটা একটা হয়, মানে একটা চেইন সিস্টেমে কাজ করা যায়। শুধু এটা নয়, যদি ফিনান্সিয়াল লিটারেসি বলেন, মানে ধরুন আমি যে জিনিসটা তৈরি করলাম সেটা কিভাবে বিক্রি করব, মার্কেট কিভাবে ধরবো, মূল্যায়ন কিভাবে করব,
কীরকমভাবে আমি তার প্যাকেজিং করব। প্যাকেজিং করব মানে একটা সুদৃশ্য জিনিস হতে হবে যেটা লোকের মনকে আকর্ষণ করবে। বাকি যে ব্র্যান্ডগুলোর সঙ্গে কম্পিটিশন কিভাবে করব, কোন জায়গার মার্কেটে গেলে আমার ওই মার্কেটটাকে ধরলে, আমার ওই বাজারটাকে ধরলে অন্য বাজারের দিকে আমাকে যেতে হবে না, যারা এদিকে আসছে শিক্ষা কোথায়, এই যে সমস্ত ব্যাপারে ট্রেনিং দেওয়া, এটা কিন্তু আমরা এই সেলফ হেল্প গ্রুপের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে রাখতে পারি। এছাড়াও আরও বেশ কিছু করতে পারি, যেমন হচ্ছে যে আপনার ডিজিটাল লিটারেসি। আচ্ছা, ডিজিটাল লিটারেসি মানেটা কি? মানে আমি যে অনলাইনে কিছু জিনিস দেব, মানে কিছু জিনিস বিক্রি করব, কীরকমভাবে আমি তৈরি করব, কোনো একটা ব্লগ তৈরি করা, বা আমি যে জিনিসগুলো তৈরি করছি তার একটা পরিচালনা করা, সেটা হচ্ছে যে আমাদের মোবাইলের, এখন তো ইন্টারনেটের যুগ, কিভাবে ব্যবহার করব, ডাটা কালেকশন করা, মানে আমরা যে ডেটা একটা রাখবো, আমার যে যত কিছু হয়েছে তার একটা বাজেট রাখবো, বা যা যা করেছি সেটা রাখবো, বিনিময়ে কিভাবে করব, এই সমস্ত কিছু যে একটা খাতায় কলমে না রেখে ডিজিটাল যে লিটারেসি, সেটা কিন্তু মহিলাদের মধ্যে এখনো অনেক কম। ঘরোয়া মহিলা যারা বলছি, যারা স্কুলে টুলে যাচ্ছে বা যারা অলরেডি পেশাগতভাবে যারা নিযুক্ত, তারা অনেকটাই অগ্রসর হয়েছে, কিন্তু আমরা তো এখন গ্রামীণ উমেন এম্পাওয়ারমেন্ট এবং সেলফ হেল্প গ্রুপের কথা যখন বলছি, তখন সেই স্কিল ডেভেলপমেন্টটাও খুব কিন্তু জরুরি। তো এই ধরনের হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্টের কথা আমরা বলছি। আচ্ছা, মানে গোটা কনসেপ্টটাই মোটামুটি ক্লিয়ার হলো। এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ধরুন আমি এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের বা এই গ্রুপের সদস্য, তো আমি সেখান থেকে আর কি কি সুবিধে, বা ধরুন যদি অনুদানের কথা বলে থাকি, তাহলে সেই জায়গা থেকে কিভাবে সুবিধে পেতে পারি? প্রথম কথা হচ্ছে, আমি যদি একটি সেলফ হেল্প গ্রুপের সদস্য হই, তাহলে আমি কিন্তু, আমার এই স্বাধীনতা আছে, আমি ওখান থেকে ট্রেনিং নিয়ে আমি নিজস্ব বুটিক খুলতে পারি। আচ্ছা আচ্ছা, এমন নয় যে এখানে কোনো বাধা দেওয়ার কেউ নেই, কারণ এটা তো আমার পার্শ্ববর্তী প্রক্রিয়া। মানে আমি তো তার গ্রুপের কোনো মিথ ভেঙে, বা আমি গ্রুপের কোনো নিয়ম বা নীতি ভেঙে আমি করছি না। এটা আমার, বা আমি আমার পরবর্তী প্রজন্মে আমার যে ঘরের যে মেয়েটি আছে বা আমার ঘরে যে ছেলেটা আছে, তাকে এই ব্যাপারে শিক্ষা দিয়ে তার জন্য একটা ছোট ব্যবস্থা করে দিতে পারি। এতে ক্ষেত্রে পারিবারিক আয়ের একটা ব্যাপার আছে। এবার আপনি বলবেন যে কোথা থেকে ওই টাকাটা পাবো? এক্ষেত্রে সেলফ হেল্প গ্রুপের ক্ষেত্রে, বা আমরা যদি কোনো প্রজেক্ট, মানে আমরা যদি কোনো পরিকল্পনা করি, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের প্রচুর অনুদান রয়েছে। ঠিক আছে, গভর্নমেন্টের প্রচুর অনুদান রয়েছে, এবং সেই অনুদানের সঙ্গে প্রথম কথা বলবো যে সরকারি অনুদান তো রয়েছেই। প্রথম আমি ছোটোখাটো বেসরকারি বলে দিই, সেটা হচ্ছে যে নাবার্ড কিন্তু গভর্নমেন্ট এডেডও হয়, গভর্নমেন্ট নন এডেড, এটা একটা বেসরকারি সংস্থা, কিন্তু ওটা হচ্ছে, ও কিন্তু এই এগ্রিকালচারাল রিলেটেড ডেভেলপমেন্ট যেগুলো, সেগুলোর ক্ষেত্রে প্রচুর অনুদান দিয়ে থাকে, এবং তার কাজই হচ্ছে রুরাল ডেভেলপমেন্টের কাজ করা। তো সেলফ হেল্প গ্রুপের সঙ্গে এরা কিন্তু প্রথম সেলফ হেল্প গ্রুপের যে তৈরি, যেটা আমি আগেও বলেছিলাম, ইতিহাস যদি আমরা বলি, প্রথম কিন্তু নাবার্ডই এগিয়ে এসেছিল, এবং তারাই এটার সঙ্গে যুক্ত হয়ে এটাকে সেলফ হেল্প গ্রুপ হিসেবে একটা গোষ্ঠী হিসেবে গোটা ভারতবর্ষের মধ্যে এটা পরিচালনা করে। কারণ প্রথমে এটা শুধুমাত্র দক্ষিণ ভারতের ওই কর্ণাটক, কেরল, এই সমস্ত জায়গাগুলোতে সীমাবদ্ধ ছিল। রাষ্ট্রীয় সংস্থা হিসেবে, মানে সর্বভারতীয় সংস্থা হিসেবে বেসরকারি হলেও নাবার্ড প্রথম এটার সঙ্গে যুক্ত হয়ে তারপরে এটাকে একটা সর্বভারতীয় পর্যায়ে নিয়ে গেছে। তাই জন্য এর কিছু অনুদান রয়েছে। এছাড়াও গভর্নমেন্টের প্রচুর অনুদান রয়েছে, যেমন কেরলের ক্ষেত্রে কুদুম্বশ্রী, আচ্ছা, ঠিক আছে, এরা প্রচুর পরিমাণে অনুদান দেয়। ঠিক আছে, এছাড়া সমস্ত সরকারি। মাভিম, এটা হচ্ছে যে আপনার মহারাষ্ট্র, হ্যাঁ, এটাতেও প্রচুর অবদান আছে। আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তো প্রচুর যোজনা রয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে যোজনাগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যেমন জাগো, এটা একটা স্পেশাল ইনিশিয়েটিভ, 5 লাখ টাকা পর্যন্ত দেয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, জাগোতে 5 লাখ টাকা পর্যন্ত দেয়। এছাড়াও রয়েছে আপনার স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান, যেটাকে বলা হচ্ছে স্বনির্ভর কর্মসংস্থান। আচ্ছা, ঠিক আছে, এই যে কর্মসংস্থান প্রকল্প আছে, এটাতে কিন্তু আপনার 18 থেকে 45 বছর পর্যন্ত বাবা সকলকে এইটা দেওয়া হবে, স্বনির্ভর। ঠিক আছে, এছাড়া আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্বনির্ভর সহায়ক প্রকল্প। আচ্ছা, ঠিক আছে, এটা 12-13 সাল থেকে চলছে।
বেশ, ঠিক আছে, মানে এরকম প্রচুর মোটামুটি রয়েছে। কম বেশি অনেকগুলো প্রকল্প রয়েছে। মুক্তিধারা, যেটা সাউথ বেঙ্গলে, যেটা হচ্ছে যে আমাদের শিডিউল কাস্ট বা ট্রাইব, যেটা হচ্ছে যে এই সমস্ত লোকেদের জন্য প্রচুর আছে। এছাড়াও হচ্ছে যে সমাজসাথী, স্বাস্থ্যসাথী, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু এই যোজনা সেলফ হেল্প গ্রুপের মধ্যেই পড়ে, এগুলো আওতার মধ্যেই পড়ে। এবং সেই জন্য এই যে ডোর টু ডোর যে ব্যাপারগুলো, মানে দুয়ারে ব্যাপারগুলো, সেগুলো তাই জন্য এই সেলফ হেল্প গ্রুপের থ্রু দিয়েই এগুলো কিন্তু যায়। এবং যে কারণে আরো সুবিধে হয়েছে, মানে এটা কিন্তু উমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে খুব বড় একটা পদক্ষেপ। আচ্ছা, আমরা তো দিন দিন এগিয়ে যাচ্ছি টেকনোলজির দিক থেকে, প্রযুক্তির দিক থেকে, তো এই ক্ষেত্রেও এই কথা বলতেই হয় যে সেলফ হেল্প গ্রুপস কৃষি ক্ষেত্রে টেকনোলজির কিভাবে ব্যবহার করছে। কৃষিক্ষেত্রে টেকনোলজির ব্যবহার বলতে আমরা যেমন ধরুন, আমি হচ্ছে যে টেকনোলজি, আমি হচ্ছে যে বৈজ্ঞানিক টেকনোলজির কথা বলবো, মানে যেটা শিল্পটা হচ্ছে, আমি যেটা আগে একটা জমিতে আমি ধান চাষ করেই যেতাম, ঠিক আছে, এবার আমি সেখানে হচ্ছে যে আমি এখন সবজি চাষও করছি। কারণ যে সময় আমি ধান চাষ করছি না, বা ধান চাষ চলছে, আমার পাশের জমিটা যেটুকু ফাঁকা পড়ে আছে, পুরো জমিতে ধান চাষ করছি না, তো ওই সময়টা বা শীতকালে আমি কিছু সবজি লাগাচ্ছি, এটা কিন্তু পুরো সেলফ হেল্প গ্রুপের দিয়ে হচ্ছে। আচ্ছা, চাষের ক্ষেত্রে উচ্চ ফলনশীল ধান, ঠিক আছে, তারপর ধান বা বীজ, যে কোনো সার, জৈবিক সার ও রাসায়নিক সারের আনুপাতিক ব্যবহার, এগুলো কিন্তু সেলফ হেল্প গ্রুপের মধ্যে হচ্ছে। কেঁচো সার তৈরি করা, ঘরের জিনিসপত্র দিয়ে বা গ্রামের যে ডালপালা, পচা পাতা, এগুলো জমিয়ে রেখে যে সার তৈরি করা, এই সমস্ত কিন্তু সেলফ হেল্প গ্রুপ করছে। এছাড়া উদ্যানবিদ্যার ক্ষেত্রেও প্রচুর পরিমাণে টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এই সমস্ত ব্যাপার শুধু মানে সীমাবদ্ধ তাদের কাজেই নয়, তারা বাজার দরে এগুলো বিক্রিও করছে। মাশরুম কালচার, আচ্ছা, হ্যাঁ, মাশরুম এখন দেখবেন, মানে যদি শহরতলির দিকে চান তাহলে দেখবেন প্রচুর লোক মাশরুম নিয়ে আসে, মাশরুম নিয়ে বসে। এটা কিন্তু প্রাকৃতিক উপায়ে মাশরুম ওরা তৈরি করছে। এটা কিন্তু ওই আগে যেমন ওই খড় হলে, ছাতু হলে সেই সময়ই পাওয়া যেত, এখন সারা বছরই কেউ না কেউ মাশরুম দেখবেন বিক্রি করছে। এটা কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর জন্যই তারা মাশরুম প্রকল্প। এছাড়াও কি গোটারি মানে ছাগল চাষ, মুরগি চাষ, মাছ চাষ, এগুলোতেও তাদের স্বনির্ভর উন্নত, এবং এদের যে উন্নত যে প্রজাতিগুলো, সেগুলো গভর্নমেন্টের তরফ থেকে কম মূল্যে তাদেরকে দেওয়া হচ্ছে, যে কারণে এবং তাদের নিয়মগুলোও শিখিয়ে দেওয়া হচ্ছে যে পুরুষ মুরগি আমি এতদিনে বিক্রি করব, স্ত্রী মুরগি আমি রেখে দেবো, ডিমটাও আসবে ঘরে, এবং আছে। তাছাড়াও আমাদের চাষের কাজের জন্য যে সমস্ত আমরা ক্যাটেল, মানে আমরা যে গরু মহিষ এগুলো করি, তাদের পার্শ্ববর্তী কিভাবে পরিচর্যা করে তাদের থেকে আরও আমরা ডেয়ারি প্রোডাক্ট, মানে আমি দুগ্ধজাত জিনিস তৈরি করতে পারি এবং সেগুলোকে বাজার দরে বিক্রি করতে পারি, সেটাও চলে আসছে। তো এই সব রকম একটা পরিকল্পনামূলক ব্যাপারের মধ্যে যুক্ত করে সেলফ হেল্প গ্রুপ, সংগঠন ছাড়া এটা সম্ভব। তুমি আপনাকে এটা কখনোই ভাবা যাবে না আমি একজনকে ট্রেনিং দেব বা শিক্ষা দেব, সে করে নেবে, এটা কখনো তো সম্ভব নয়। সংগঠন বলে এটা কিন্তু সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়েই হচ্ছে। আচ্ছা, এই যে সেলফ হেল্প গ্রুপ এত কিছু করছে, কিন্তু কোথাও গিয়ে তাদের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন কি হতে হয় না? অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। প্রথম কথা, বাড়ির মহিলাদের বেশ কিছু সময়ের জন্য যে ছেড়ে দেওয়ার ব্যাপারটা, সেটাতে একটা ব্যাপার হচ্ছে, যে কারণে সেলফ হেল্প গ্রুপের আমি নিয়মের ক্ষেত্রে বলেছিলাম 3টে মিটিং পরপর যদি কেউ অ্যাটেন্ড না করা হয়, 3টে মিটিং যদি কেউ উপস্থিত না থাকতে পারে, তাকে সেখান থেকে বের করে সরিয়ে দেওয়া হয়। তো এই চ্যালেঞ্জগুলো আছে। মহিলাদের অতিরিক্ত বহির্মুখী করার ক্ষেত্রে সামাজিক এখনো বাধা রয়েছে, সেই বাধার তো সম্মুখীন হতেই হচ্ছে। কিন্তু এই বাধাগুলোকেও পেরিয়ে যেটা আসছে, সেটা হচ্ছে কিন্তু আর্থসামাজিক উন্নয়ন। মানে একটা পরিবারে যতই বাধা হোক, মানসিক পুরনো ধ্যান ধারণা থেকে আমাদের কিছুটা বেরিয়ে আসতে হচ্ছে, কিন্তু দিনের শেষে যখন আয়ের মুখ পরিবার দেখছে, তখন কিন্তু কিছুটা করে ওই ব্যাপারে মানসিক একটা জোর পাচ্ছে তারা। কারণ যেভাবে আগে তারা জীবন যাপন করতো, এটাকেই আমরা টেকসই জীবনযাত্রা বা সাস্টেনেবল লাইভলিহুড বলে আমরা পরবর্তী ক্ষেত্রে বলছি, যেটা কিন্তু এগ্রিকালচারের আনুষঙ্গিক দিকগুলোকে ব্যাখ্যা করছে।
মানে আচ্ছা। কৃষির আনুষঙ্গিক দিকগুলোকে। আমি যদি একটা পাঁপড় বানাই বা একটা বড়ি তৈরি করি, আমার যে ডালটা তৈরি হলো সেই ডালের থেকেই কিছুটা পরিমাণ নিয়ে আমরা কিন্তু ঘরোয়াভাবেই তৈরি করছি এবং সেটাকেই বাজার দরে বিক্রি করছি, মেশিন দিয়ে করছি না, তার করছি না। মূল্যও বেশি। হুম ঠিক আছে, এবং বিভিন্ন জায়গায়, পূর্ব মেদিনীপুরের প্রচুর জায়গায় গয়না বড়ি দেশে বিদেশে যায়। হুম হুম হুম। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে কিন্তু সেলফ হেল্প গ্রুপ দিয়ে এখন মূল্যায়ন করা হচ্ছে। এবং কিছুদিন আগেকার ঘটনা, আমি একটি পাঁশকুড়ার দিকে আমার ছাত্রছাত্রীদের নিয়ে তাদের ওই গরু চাষ, মুরগি চাষ এগুলো দেখাতে গেছিলাম, একটা মানে এগ্রিকালচারেরই একটি পার্শ্ববর্তী সংস্থা। সেখানে আমাদের যে পুরো দুপুরের যে খাবারের ব্যবস্থা, সেটা একটি সেলফ হেল্প গ্রুপ অ্যারেঞ্জ করেছে। আচ্ছা। হ্যাঁ, আমরা বাইরে কোথাও খাইনি, ওনারাই আমাদেরকে বলেছিলেন যে আমাদের এখানে সেলফ হেল্প গ্রুপ রয়েছে, আপনারা মিল পিছু একটা সামান্য টাকা ধার্য করে দিয়েছিলেন এবং সেটা যে খাবার ওনারা খাইয়েছিলেন, আমি এখনো বলছি ছাত্ররাও খুশি এবং তাদের ওই টাকা দিতে কোনো বাধাও হয়নি। এবং ব্রেকফাস্ট থেকে একদম লাঞ্চ পর্যন্ত পুরোটাই ওনাদের আওতায় ছিল। বাহ। এবং এই যে দিকগুলো, এটাতে কি হচ্ছে, আমাদের বাইরের খাবার খাওয়া, ঘরোয়া পদ্ধতিতে খাবার, এবার হচ্ছে যে একটা সামান্য মূল্য দিচ্ছি, আমি ঘরের মানুষকেই দিচ্ছি। ঠিক আছে, আমি বাইরে কোনো ব্যবসাদারকে দিচ্ছি না, আমার এই ধারণাও নেই যে আমি কোনো মেশানো খাবার খাচ্ছি। ঠিক আছে, তেলের কি ব্যবহার হয়েছে সেটাও আমি জানি। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু এটা আমার একটা বাস্তব উদাহরণ দিলাম, এটা কিন্তু একটা সেলফ হেল্প গ্রুপের বড় অবদান। একদম একদম তাই। মানে আমরা আছি, আমাদের লোকের সঙ্গেই আছি, আমাদের মানুষের জন্যই আছি এবং তাদের পাশে এবং চিন্তাধারাটাও, মানে আমরা এই ব্যাপারটার যখন চিন্তাধারা হয়ে যাচ্ছে না, তখন ওমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা অনেক সহজ হয়ে যাচ্ছে। যে কারণে আমি বলবো বাধার থেকে, মানে বাধা তো আছেই, সামাজিক বাধাকে পেরিয়ে যাওয়াটা, এটা তো এতদিনের একটা মিথ, একটা এতদিনের মানে চিন্তাধারা, সেখান থেকে বেরোনোটা খুব কঠিন। কিন্তু তারপরেও দিনের শেষে যখন এই সাপোর্টগুলো পাওয়া যাচ্ছে, এতগুলো সাহায্য যখন আমাদের আছে, চোখের সামনে যখন কেউ দেখতে পাচ্ছে, তখন কিছুটা হলেও চিন্তাধারার একটু পরিবর্তন হয়, মনে জোর আসে। একদম তাই, ঠিক এভাবেই মনে জোর নিয়ে আমরাও এগিয়ে যাচ্ছি। আশা করি শ্রোতা বন্ধুরা ভীষণ উপকৃত হচ্ছেন আমাদের এই আলোচনায়। তাহলে আপনাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে, আর কতখানি এগোলেন সেটা চিঠি লিখে জানাতেও হবে আমাদের। আর এতক্ষণ শুনছিলেন 90.8 FM বেতার বিদ্যাসাগরে আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালার এই আলোচনা। আজকের আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন ডক্টর অনুলীনা মান্না। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু যারা আমাদের দেখছেন শুনছেন, সকলকে বলছি ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। বন্ধু এতক্ষণ শুনছিলেন 90.8 FM প্রচার তরঙ্গে বেতার বিদ্যাসাগর। শুনছিলেন বেতার বিদ্যাসাগরে কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। আর এই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে কিংবা এই অনুষ্ঠানে আলোচনা সংক্রান্ত কোনো প্রশ্ন যদি বন্ধুর থেকে থাকে, তাহলে চট করে সেই প্রশ্ন আমাদের কাছে পৌঁছেও দিতে পারেন। আমাদের ইউটিউবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা ফেসবুকেও আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা মেসেজ করতে পারেন। সরাসরি আমাদের ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর 8116884995। আবারও বলছি 8116884995। আর যদি চিঠি লিখে আমাদের জানাতে চান কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান, কি নতুন বিষয় নিয়ে জানতে চাইছেন চাষাবাদ সম্পর্কে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, সেটাও লিখে জানাতে পারেন। আমাদের চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, বেতার বিদ্যাসাগর 90.8 FM, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, মেদিনীপুর 721102। এতক্ষণ শুনছিলেন
কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।